নমস্কার, জি 24 ঘন্টা স্বাগত। আমি আত্রি আপনাদের সঙ্গে রয়েছি। আর অবশ্যই ঘূর্ণিঝড় রিমালের খবরই আপনাদের বারবার আমরা দেব। ভূখণ্ডের দিকে ক্রমাগত এগিয়ে আসছে প্রবল এই ঘূর্ণিঝড়। ইন্দো বাংলা সুন্দরবন সীমান্তের কাছে বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল করতে পারে বলেই পূর্বাভাস। সাগরদ্বীপ থেকে 270 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে, দীঘা থেকে 390 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে ঝড়ের অবস্থান। ঝড়খালি, বকখালি, ক্যানিং, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা থাকছে। কলকাতা আর 24 পরগনায় রবিবার ভারী বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে, অর্থাৎ আজ ভারী বৃষ্টি হবে। উত্তর অভিমুখে সুন্দরবন এলাকায় স্থলভাগেও প্রভাব বেশি পড়তে পারে। দীঘা থেকে 390 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। বাংলাদেশের খেপুপাড়া থেকে 290 কিলোমিটার দূরে অবস্থান করছে এখন এই প্রবল ঘূর্ণিঝড়। আমাদের সঙ্গে স্বাতী নন্দী বিশিষ্ট আবহাওয়াবিদ রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন এবং দেখাচ্ছেন যে এর অবস্থানটি কোথায়, কি রূপে এটা ধেয়ে আসতে পারে, এর প্রভাব কি হতে পারে। একটু আপনার কাছে জানতে চাইবো স্বাতীদি, যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে স্যাটেলাইট ইমেজে যেভাবে ঘুরছে অংশটা, এটা দেখেই মনে হচ্ছে একটা ভয়াবহ চেহারা, কিন্তু এখনো পর্যন্ত এর অবস্থান এক্স্যাক্টলি কোথায় রয়েছে একটু প্রথমত জানতে চাইবো। আর মূলত ল্যান্ডফল এখনো পর্যন্ত কোথায় হতে পারে বলে জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা বুঝতে পারছি যে এখনো পর্যন্ত আমাদের যে রিমেলের অবস্থান, সেখানেতে ল্যান্ডফলটা ডিপেন্ড করে এই এর ওপর। এই আইটা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই হলদিবাড়ি, এটাকে প্রেডিকশনস করা হচ্ছে যে হলদিবাড়ি এলাকায় এসে এই ল্যান্ডফলটা হবে এবং এর বিস্তৃতিটা হবে কিন্তু ব্যাপক হারে, কারণ এটা অনেকটা জায়গা জুড়ে আমাদের এই পুরো ঝড়ের প্রভাবটা পড়বে এবং এটা ক্রমশ কিন্তু নর্থের দিকে এগোবে। এবং এই জায়গাটাতে যেটা দেখা যাচ্ছে যে যেটা রেডিয়াস, সেই রেডিয়াসটা যেহেতু আছে 380 কিলোমিটার, এই রেডিয়াসটার ওপর কিন্তু আমাদের পুরো ঝড়ের প্রকোপটা ডিপেন্ড করে। এখানে যে আমরা বাংলাদেশের যে রিজিয়নটা দেখছি, অ্যাট ইভেন যে পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি যে পুরো সাগরদ্বীপ এলাকা পুরোভাবে কিন্তু, যেখানে ঝড়খালি, ক্যানিং, এবং সেটা আস্তে আস্তে বসিরহাট থেকে কিন্তু এটা ঘুরতে শুরু করবে। সুতরাং এটাই এখনো পর্যন্ত প্রেডিকশনস। এরপর তো ডিপেন্ড করবে যে আমাদের কিভাবে এটার শক্তি আস্তে আস্তে কমবে, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টরস থাকে যেটা এটার প্রকোপটাকে কিভাবে কমাবে সেটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে একটু জানতে চাইবো, যেহেতু একেবারে উপকূল সুন্দরবন অঞ্চল জায়গাটা, এখানে বেশি এফেক্ট পড়বে। আর এখানে বারবার আমরা দেখেছি এর আগেও সমস্ত এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ম্যানগ্রোভ অরণ্য কলকাতাকে বাঁচিয়েছে, বা তার যে বিভৎস প্রভাব সেটা থেকে বাঁচিয়েছে ম্যানগ্রোভ অরণ্য। এটার একটু কোনো মানে এখন যে গুরুত্ব এটার, সেটা একটু জানতে চাইবো যে এটা কি হতে পারে, কারণ ম্যানগ্রোভ অঞ্চলেই এটা পড়তে পারে এখনো পর্যন্ত আপনারা বলছেন। দেখো, সব থেকে মজার বিষয়টা হচ্ছে যে 2021-এর এই 26শে মেই কিন্তু ইয়াস এভাবে আমাদের এফেক্ট করেছিল এবং সেই ইয়াসের প্রকোপ থেকে আমরা বেঁচেছিলাম, যেহেতু কিন্তু এই কোস্টাল রিজিয়নটা পুরোটা আমাদের ম্যানগ্রোভস দিয়ে থাকে। এবং ম্যানগ্রোভস আমরা সকলে জানি যে এটা কিন্তু একটা নিম্যাটোফোর্স, এবং এটা আমাদের সমস্ত ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন সবকে কিন্তু আলটিমেটলি অ্যাজ এ ন্যাচারাল ব্যারিয়ার, মানে এটাকে মানে এই ম্যানগ্রোভ আমাদের বারবার বাঁচিয়েছে এবং সেটাই আমাদের এখনো পর্যন্ত হাতিয়ার। তো আমরা এবং সেখান থেকে ঝড়ের প্রকোপটা কিন্তু আমরা কতটা কমবে, আজকে যদি ম্যানগ্রোভকে আমরা বাঁচিয়ে রাখতে পারি তো পেরেছি যদি মনে করি, তবেই কিন্তু এই ঝড়ের প্রকোপটা আমাদের কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ একেবারে আমরা আসবো, এটা নিয়ে আলোচনা আমাদের দিনভর হতেই থাকবে। একটু আবহাওয়া দপ্তরের দিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবাঞ্জন, আমাদের প্রতিনিধি, সরাসরি তার সঙ্গে কথা বলবো। দেবাঞ্জন, আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, কোথায় মানে এখন এর অবস্থান কোথায়, কতটা এখনো পর্যন্ত গতিবেগ রয়েছে, কি বলা হচ্ছে, আবহাওয়া দপ্তর কি বলছে? আত্রি, আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে সর্বশেষ সাংবাদিক সম্মেলন করে যে তথ্য জানানো হয়েছে, সেই তথ্য অনুযায়ী বেলা 11:30 নাগাদ এই ঘূর্ণিঝড় রিমাল সে কিন্তু খেপুপাড়া, অর্থাৎ যেখান থেকে বাংলাদেশের যে খেপুপাড়া, সেখান থেকে প্রায় 250 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং
সাগরদ্বীপ থেকে 230 থেকে এবং নামখানা এই জায়গাগুলো থেকে, অর্থাৎ যেই জায়গাগুলোতে আছড়ে পড়ার সম্ভাবনা, সেখান থেকে 230 থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং ধীরে ধীরে ক্রমশ উত্তরের দিকে এগিয়ে আসছে এবং মধ্যরাতে এই ঝড় স্থলভাগে আছড়ে পড়বে এবং স্থলভাগে আছড়ে পড়ার পর এর গতি কিন্তু বাড়বে। এই মুহূর্তে তার গতিবেগ, সমুদ্রে তার গতিবেগ 195 থেকে 115 কিলোমিটার ঘন্টায়, কিন্তু যত সে সমুদ্র দিকে এগিয়ে আসবে স্থলভাগের দিকে তার গতিবেগ বাড়বে এবং স্থলভাগে আছড়ে পড়ার সময় সেটা কিন্তু 110 থেকে 120 কিলোমিটার এবং সাথে 135 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে। কিন্তু একটা কলকাতাবাসীদের জন্য একটা ভালো খবর হচ্ছে যে এর আগে যে কথা হচ্ছিল ইয়াস বা আমফানের মতো ঝড়ে যে প্রলয় দেখা গিয়েছিল কলকাতার বুকে, সে সম্ভাবনা কম, কারণ কলকাতার বুকে যখন যে এই সিভিয়ার, কিন্তু দেবানন্দ, যেটা বলা হচ্ছে প্রলয় হয়তো ঝড়ের তাণ্ডব কলকাতায় না পড়লেও অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছিল, সেটা কি এখনো রয়েছে? একদমই ভারী এবং অতি ভারী বৃষ্টি কলকাতা, 2 24 পরগনা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী জেলাগুলোতে থাকছে। অর্থাৎ যেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছিল সেই সমস্ত জায়গায় একই সতর্কতা দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, খেপুপাড়া বা সাগর, নামখানা এই সমস্ত অঞ্চল থেকে এটা 250 থেকে 290 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত এর অবস্থান রয়েছে। ঝড়খালি থেকে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। সেখানকার পরিস্থিতি বা কি রকম এখনো পর্যন্ত চোখে পড়ছে, দেখুন। এই মুহূর্তে ত্রিদীপনগর এলাকা ঝড়খালির, সেখানে আমরা বিদ্যাধরী নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি। আমরা যে বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি সেই বাঁধের একটা বড় অংশ আজকে ভোরবেলা নদী গর্ভে তলিয়ে গেছে। বাঁধের বাকি অংশ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে, প্রশাসনের কাছে সেই খবর ইতিমধ্যেই পৌঁছেছে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি আগে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা দাঁড়িয়ে আছি বাঁধের সেই জায়গায় যে জায়গার মাটি এখনো পর্যন্ত ধসে যায়নি বা নদী গর্ভে তলিয়ে যায়নি, কিন্তু ঠিক সামনের জায়গা, যে জায়গার ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু তরুণ দেখাচ্ছে, সেই জায়গাটা সম্পূর্ণভাবেই আজকে সকাল থেকে একটু একটু করে ভাঙতে নদী গর্ভে তলিয়ে যায়। ইতিমধ্যেই নদীতে তুমুল জলস্ফীতি এবং আমরা দেখাতে চাইবো যে এই জল ইতিমধ্যেই এখানকার নিচু চাষের জমি এবং গ্রামাঞ্চলে ঢুকছে। এই অবস্থায় আমরা এখানে পেয়ে গেছি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে। আপনি যদি অনিলবাবু আমাদের জানান যে এই নদী বাঁধ এটা কবে নাগাদ আপনারা তৈরি করেছিলেন এবং আজকে সকালে কখন আপনারা দেখলেন যে এই বাঁধটা আস্তে আস্তে ভেঙে বিদ্যাধরীর মধ্যে তলিয়ে যাচ্ছে? স্যার দেখুন, এখান থেকে 3 মাস আগে আমরা এই রাস্তায় মাটি দিয়েছি, আমফান ইয়াসের মতো ঝড়ে এখান থেকে জল ঢুকে গিয়েছিল, কিন্তু আজকের ভোরবেলা এসে দেখলাম সম্পূর্ণ রাস্তা আমাদের ভেঙে গেছে আর খুবই অবস্থা শোচনীয়, খুব অবস্থা খারাপ। আর বেশি সময় মনে হয় এই বাঁধ টেকাতে পারবো না। এই অবস্থার মধ্যে আমরা আছি, আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বা আমাদের মায়েদের নিয়ে বা আমাদের ঘর বাড়ি নিয়ে যে আমরা এরপরে কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো তার কোনো নিশ্চয়তা আমাদের নেই। প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসন সবসময় আমাদের সংবাদ নিচ্ছে, তারাও এসছে, আমাদের পাশে আছে তারা বা আমাদের নেতৃত্ব তারা। কিন্তু এই বাঁধটাকে একটু মজবুত করে মেরামত না করলে এটা তো বারবার ভাঙতে থাকবে। হ্যাঁ স্যার দেখুন, আমাদের এই বাঁধ যদি সত্যিকারে ব্লক পিচিং না হয়, আমরা এরপরে কোনো দিনের জন্য আমরা এখানে আর বাস করতে পারবো না। এবারে ত্রিদীপনগর এলাকায় এই মুহূর্তে স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি যেমনটা জানাচ্ছেন যে তারা কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই বাস করছেন ত্রিদীপনগরে, কারণ বিদ্যাধরী নদীর এই যে বাঁধ, এই বাঁধ আজকে সকালে ভেঙেছে। মূল বিপর্যয় এরপর অপেক্ষা করছে আজকে মধ্যরাতে ল্যান্ডফল রিমালের, এবং তখন জলস্ফীতি বাড়বে, তখন ঝড় বইবে। ঝড়ের গতিবেগ ঘন্টায় 120 থেকে 135 কিলোমিটার সর্বোচ্চ যেতে পারে এবং তার সঙ্গে তুমুল বৃষ্টিতে এই নদীর মাটির তৈরি বাঁধ আর কতক্ষণ পর্যন্ত টেকানো যাবে সেটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। তার কারণ বাঁধের ঠিক অপর প্রান্তে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে গ্রামের মধ্যে জল ঢুকেছে এবং গ্রামের অনেক নিচু এলাকা, বিশেষ করে অনেক কৃষি জমি, সেগুলো ইতিমধ্যেই জলের নিচে তলিয়ে গেছে। এই অবস্থায় যদি গোটা মাটির বাঁধটাই ভেঙে যায় তাহলে এই গ্রামকে বাঁচানো সম্ভবপর হবে কিনা সেটাই এই মুহূর্তে এই গ্রামের বাসিন্দাদের কাছে লাখ টাকার প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, ঝড়খালি, সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।